কোনো কাজ থাকে না, এমন অপমানজনক কর্মসূচিতে কেন তারা যাচ্ছেন, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনার পরে থলের বিড়াল বেরিয়ে আসছে। আসল রহস্য নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন। নিউ ইয়র্কের একটা দায়িত্বশীল সূত্র গণমাধ্যম থেকে জানানো হয়েছে, নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপির নেতৃবৃন্দদের নেওয়ার আসল রহস্য জাতিসংঘের অধিবেশন কক্ষে তাদের বসিয়ে রেখে অধিবেশন দেখানো মুখ্য না। মুখ্য হচ্ছে তারা যে নিজেরা বিরোধে লিপ্ত হয়েছে, এই বিরোধ নিষ্পত্তি করার জন্য দেশে এই সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে ডক্টর ইউনূসের অফিসে অথবা তার বাসভবনে ডাকাডাকি হলে অন্যদেরও প্রশ্ন উঠবে যে আমাদের কেন নয়। এরকম নানা প্রশ্ন এড়াবার জন্যই নিউ ইয়র্কে একটা বৈঠকের উদ্দেশ্য নিয়েই তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এ বিষয়ে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সম্মতি দিয়েছেন, আর এনসিপি তো ইউনূসের নিজস্ব দল। সিদ্ধান্তের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে যে যদি কোনোভাবে এরা মীমাংসায় উপনীত হয় তাহলে এদের জন্য একটা শেষ রক্ষা কবচ হবে, আর যদি উপনীত না হয় তাহলে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে সকলকে। সেক্ষেত্রে ইউনূসও ছেড়ে দে মাকে দে বাঁচি, তিনি সবকিছু ফেলে রেখে চলে যাবেন, এমন হুঙ্কার দিয়েছেন তিনি। অন্যদিকে বিদেশে থাকা আওয়ামী বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টরাও এর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। তারা বলেছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে বিচার কার্যক্রম চলছে, এই বিচার কার্যক্রম ভণ্ডুল হয়ে যাবে। সারা বাংলাদেশে তাদের কথিত জুলাই আগস্ট আন্দোলনে যারা মারা গেছেন সেই সকল বিষয়ে যতগুলো হত্যা মামলা হয়েছে, অন্যান্য মামলা হয়েছে, সেই মামলার কার্যক্রমও আর সামনে এগোতে পারবে না। অন্যদিকে আওয়ামী লীগ ভারতের সাহায্যে এবং দেশে আওয়ামী লীগের যারা সহযোগী আছে 14 দল জাতীয় পার্টি, তাদের নিয়ে আওয়ামী লীগ যে কোনো সময় হামলে পড়বে। সেই হামলা ঠেকাবার জন্য বাংলাদেশে প্রতিরক্ষার জন্য ইউনূস সরকারের নতুন কোনো ব্যবস্থা নাই। এক্ষেত্রে পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না, সেনাবাহিনী কি করবে সে বিষয়ে তারা সন্দিহান। ফলে পুলিশ এবং সেনাবাহিনী যদি পক্ষে না থাকে, তারা যদি নিরপেক্ষ হয়ে যায়, নীরব হয়ে যায়, সেক্ষেত্রে আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব হবে কিনা। অন্যদিকে আওয়ামী লীগকে সাহায্য করার জন্য পার্শ্ববর্তী দেশ থেকে যা করা দরকার সেটা তারা করবে। এই পরিস্থিতিতে 2024 সালের 5 অগস্ট শেখ হাসিনাকে সরিয়ে তারা যে তাদের কথিত বিপ্লব, সেই বিপ্লব সম্পূর্ণরূপে ভণ্ডুল হয়ে যাবে। শুধু তাই না, সংবিধান ভঙ্গের দায়ে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই সকলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে। এখন এই পরিস্থিতির মুখোমুখি হবেন নাকি সমঝোতা করবেন, এই প্রশ্নে তাদেরকে সমন্বয় করার জন্য নিউ ইয়র্কে নেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সেক্ষেত্রে আমেরিকার একটি এজেন্সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দেশের ভিতরে আওয়ামী বিরোধী যারা, আওয়ামী লীগের বিরুদ্ধে ডিজিটাল অনলাইনে খুব অ্যাক্টিভ যারা, সেই অনলাইন অ্যাক্টিভিস্টরা এবং এই যে 3 শিবির, তাদের সকলকে নিয়ে একটা চূড়ান্ত মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইউনূসের পক্ষ থেকে। নিজেরা বিরোধ করলে আওয়ামী লীগ এসে যাবে, আওয়ামী লীগ এসে গেলে আপনাদের কারো রক্ষা থাকবে না, আমাদের রক্ষা থাকবে না। ফলে জুলাই সনদ বলুন, অন্য যা কিছু বলুন, কোনোটা আর বাস্তবায়ন করা সম্ভব হবে না। বরং শেখ হাসিনা এসে গেলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে, কেউ রক্ষা পাবেন না। এ জাতীয় জুজুর ভয় দেখানো হচ্ছে। এই ভয়ে তারা একে অপরকে মোটামুটি ছাড় দিয়ে বৃহত্তর স্বার্থে আওয়ামী বিরোধী ঐক্যটা কিভাবে ধরে রাখা যায়, নির্বাচন করা, অন্যান্য বিষয়গুলো সারা, এইগুলি তাদেরকে বোঝানো হচ্ছে। এখানে একটি বিষয় প্রাধান্য দেওয়া হচ্ছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের যে বিচার চলছে, সেই বিচার শেষ করতে গেলে তো একটু সময়ের দরকার। সেই সময়টা দিস ওয়ে দ্যাট ওয়ে অ্যালাউ করতে হবে। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলছেন পৃথিবীর কোনো শক্তি নেই যে এটা সরাতে পারবে, এটা কথার কথা, পরিস্থিতি শান্ত করার জন্য। কিন্তু প্রধান উপদেষ্টা এবং তার কিচেন ক্যাবিনেটের ডিসিশন হচ্ছে শেখ হাসিনার বিচার চূড়ান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না, সবার জন্য বিপদ হয়ে যাবে। বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে হলেও
এই প্রশ্নে বিএনপি নাকি কিছুটা নমনীয় হয়েছে, সেক্ষেত্রে কিভাবে কি করা যায়। অন্যদিকে এনসিপি এবং গণ অধিকার পরিষদ তারা একীভূত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে এগিয়ে নেওয়া, দেশের কিছু কিছু এলাকায় তাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করা, জামাত ইসলামীর কিছু প্রস্তুতি বাকি আছে সেই প্রস্তুতি সম্পন্ন করা, সবকিছু মিলে বিএনপি ছাড়া অন্য যে গ্রুপটা রয়েছে আওয়ামী বিরোধী, তারা সময়ের আশা করছেন যে কোনো মূল্যে তারা সময় পাবেন, প্রয়োজনে তারা রাজপথ গরম করবেন, তখন ইউনূসের বলার সুযোগ হবে অস্থির পরিস্থিতিতে নির্বাচন করার মতো পরিবেশ নাই। এ সকল বিষয় নিয়ে নিউ ইয়র্কে খুবই গোপনীয়তার সঙ্গে বৈঠকের আয়োজন রয়েছে, যাদেরকে নিউ ইয়র্ক নিয়ে যাওয়া হয়েছে, এবং কেউ কেউ নিউ ইয়র্ক থেকে বা অন্যান্য দেশ থেকে এসেও ওখানে অংশগ্রহণ করবেন। জানা গেছে শেখ হাসিনা বা আওয়ামী বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টরা বিভিন্ন দেশ থেকে নিউ ইয়র্কে আসছেন, তারাও খুবই গোপনে অতি সন্তর্পণে এই বৈঠকে অংশগ্রহণ করবেন এবং তারা বলবেন যে যদি তাদের সহযোগিতা তাদের পরামর্শ নেওয়া না হয় তাহলে তারা রিভোল্ট করবে, রিভোল্ট করে যা করা দরকার সেটা করবে, তখন কিন্তু এরা অনেকেই টিকতে পারবে না। বিএনপির ভিতর আরেকটি আতঙ্ক রয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন হলে সেটা ডাকসু এবং জাকসুর মতো ঘটনা ঘটে যাবে কিনা। তাদের বদ্ধমূল ধারণা ভোটের মাধ্যমে ডাকসু এবং জাকসুতে শিবির বা শিবির সমর্থিত যে জোট সেই জোট নির্বাচিত হয়নি। এটা একটা মেটিকুলাস ডিজাইন করে বাক্স আগেই বোঝাই করে রাখা হয়েছে, কাউন্ট সেন্টারে নেওয়ার আগেই বাক্স পরিবর্তন হয়ে গেছে। এটা তাদের দায়িত্বশীল বক্তব্য, দায়িত্বশীল সূত্রের বক্তব্য। যারা প্রার্থী হয়েছিলেন ছাত্রদল থেকে তারা প্রচন্ডভাবে ক্ষুব্ধ যে আমরা একটা বিক্ষোভ করলে আমরা যদি সামনে আনতে বলতাম তাহলে অনেক কিছু পাল্টে যেতে পারত, কিন্তু দলের পক্ষ থেকে এই মুহূর্তে এটা নিয়ে বড় ধরনের কোনো কনফিউশন কেউ যে যেতে রাজি না হয় তারা হতাশ হয়ে পড়েছে। ফলে ছাত্রদল কার্যত একেবারে মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে যারা জামাত শিবিরের বিরুদ্ধে খুব সোচ্চার হয়ে কথা বলেছিলেন বিএনপির ভিতরে, তারাও এখন অনেকটা কোণঠাসা অবস্থায় পড়ে গেছে। এই পরিস্থিতিতে নিউ ইয়র্কে বৈঠক হবে, সেই বৈঠকই আলটিমেট সিদ্ধান্ত হবে বাংলাদেশে আওয়ামী লীগকে ঠেকাবার জন্য। মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের অ্যালায়েন্স, জাতীয় পার্টি সহ অন্যদেরকে ঠেকাবার জন্য কি নতুন ফর্মুলা বের করা যায় সেটা নিয়েই হবে মুখ্য আলোচনা। অপেক্ষা করুন, আমি অবশ্যই আপনাদের আপডেট জানাবার চেষ্টা করব। আমার আজকের এই তথ্যটি নিউ ইয়র্কে কর্মরত একাধিক গণমাধ্যম কর্মী, রাজনৈতিক বিশ্লেষকরা যারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে থাকেন এজাইতো ক্রাইসিস, এমনকি যারা মার্কিন বিভিন্ন ঘনিষ্ঠ এজেন্সির সঙ্গে নানাভাবে কাজ করে থাকেন, তাদের দেওয়া তথ্যের উপত্যের ভিত্তিতে। প্রিয় দর্শক, আওয়ামী লীগ ঠেকাও এই প্রশ্নে এখন জুজুর ভয় এমন আকার ধারণ করেছে যে সমঝোতা করে হলেও আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার প্রক্রিয়ায় আওয়ামী বিরোধী জোটকে যেতে হবে, এটাই আওয়ামী বিরোধী পক্ষের ত্যাগ করেছেন। তার সফর সঙ্গী রূপে 6 জন রাজনীতিবিদ রয়েছেন, 3 দল থেকে 2জন করে 6 জন। আর তার প্রিয় ভাজন, আস্থা ভাজন যারা আছেন উপদেষ্টা মণ্ডলী, সেটা আসিফ নজরুল, আদিলুর রহমান শুভ্র, তাদেরকে আমরা ছবিতে দেখেছি এই 2 জনকে। নিঃসন্দেহে তার অন্যান্য যারা আপনজন আছেন সবাই তার সঙ্গে এই মুহূর্তে আমেরিকাতে আছেন। তো তার আমেরিকা গমন এবং ফেরত আসা নিয়ে আরেকটা ভিডিও করব, সেটা আপনারা হয়তো এই ভিডিওর আগেই দেখতে পাবেন। কিন্তু এখন যেটা বলতে চাচ্ছি যে তার অবর্তমানে বাংলাদেশে যারা আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনজন সঙ্গী সাথীগণ, তাদের মধ্যে একটা চরম অনিশ্চয়তা, চরম ভয় এবং চরম অস্বস্তি বিরাজ করছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গী সাথীদের মধ্যে, বিএনপির মধ্যে যেভাবে খুব একটা গ্রুপ আছেন যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব পছন্দ করেন এবং বেটার দ্যান এনিথিং, যে কোনো জিনিসের চাইতে বা যে কোনো ব্যক্তির চাইতে বিএনপির এক শ্রেণীর লোক ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যেভাবে শেখ হাসিনার জমানাতে 15 বছর ধরে বিএনপির একটা বিরাট সংখ্যক লোক আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন এবং
শেখ হাসিনার সঙ্গে তাদের একেবারে 1-to-1 রিলেশন ছিল, ইট ইজ ওপেন সিক্রেট। এবং শেখ হাসিনার যারা অলিগার, যেমন এস আলম, সালমান এফ রহমান, এদের সবার সঙ্গেই বিএনপির একটা গ্রুপের একেবারে পারিবারিক দহরম মহরম সম্পর্ক ছিল, অনেকের সঙ্গে তো আত্মীয়তা ছিল। একইভাবে জামাতের কথা যদি ধরেন, জামাতেরও মোটামুটি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যারা নেতৃবৃন্দ, যারা এই পলিটিক্যাল পার্টিগুলো ডিল করতেন, সেটা তারেক সিদ্দিক হোক, মশিউর রহমান হোক, এস.টি. ইমাম সাহেব হোক, কিংবা ধরুন অন্যান্য যারা আছেন, তাদের সঙ্গে জামাতের শীর্ষ পর্যায়ের অনেকেরই যোগাযোগ ছিল। তারপর আর অন্যান্য যারা ছোট ছোট রাজনৈতিক দল আছে, তারাও সরকারের সঙ্গে একটা লিয়াজও রাখতেন। সেটা নুরুল হক নুরু, তারপরে শেষে জুনায়েদ সাকি, তারপরে এবি পার্টি, এখন যারা আছেন জাতীয় পার্টির কথা তো বলাই বাহুল্য। সবার সঙ্গে সরকারি গোয়েন্দা সংস্থাগুলো থেকে শুরু করে সরকারের যারা নেতাকর্মী, অনেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, অনেকের সঙ্গে একটা প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিল। তো এরই ধারাবাহিকতায় বর্তমান ইউনূস সরকারের সঙ্গে এই মুহূর্তে যারা আছেন, বিশেষ করে যারা এই ঐক্যমত্য কমিশনে নিয়মিত যাচ্ছেন, যমুনাতে যারা নিয়মিত দাওয়াত পাচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মেহমান হওয়ার সুযোগ পাচ্ছেন, তাদের সবার সঙ্গেই ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ব্যক্তিগত সম্পর্ক এখন আছে। এবং এই সম্পর্কটি আওয়ামী লীগ জমানাতে আওয়ামী লীগের সঙ্গে তাদের যা ছিল তার চেয়ে অনেক অনেক বেশি। বিশেষ করে কতিপয় ব্যক্তি, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এতটা ভালোবেসে ফেলেছেন যে তিনি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকুন, 5 বছর 10 বছর, এটা তারা চাচ্ছেন। অনেকে বলছেন না, কিন্তু পেছন থেকে দাবার যে গুটি, তারা এটা চালছেন যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রলম্বিত হয়। এটা হলো বাস্তবতা। অনেকে দোয়া করছেন, অনেকে দাওয়া করছেন। আর অন্যদিকে যারা উপদেষ্টা হয়েছেন, তো উপদেষ্টা যারা হয়েছেন তারা কিভাবে এসেছেন আমরা জানি না, আমি নিজে ব্যক্তিগতভাবে মিলাতে পারি না। যারা উপদেষ্টা হয়েছেন তাদের মোরলের সবাইকেই কম বেশি চিনি, ব্যক্তিগতভাবে চিনি। এই মানুষগুলো কী করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একত্র হলেন, কী করে সেনাবাহিনী প্রধানের পছন্দের তালিকায় আসলেন, কী করে ডক্টর মোহাম্মদ ইউনূসের পছন্দের তালিকায় আসলেন, কী করে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন পেলেন, কী করে আমেরিকার গ্রিন সিগন্যাল পেলেন, যেটাকে আমরা ডিপ স্টেট বলি। যারা আবার বলেন যে এখানে রয়্যাল এজেন্টও আছে, ধরে নেন রয়্যাল এজেন্ট আছে, সেখানে কি করে ওনারা এই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ রয়ের অনুমোদন পেলেন, কেউ বলে উনি আইএসআই অর্থাৎ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সেগুলোর এজেন্ট, তারা সেখান থেকে কিভাবে মনোনয়ন পেলেন, এটা এখন পর্যন্ত বিস্ময়। আমি আমার যতটুকু কানেক্টিভিটি রয়েছে সবার সাথে আলোচনা করে দেখেছি, সবাই আমার মতো উম্মি, অর্থাৎ এই বিষয়ে কেউ কিছু জানেন না। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও একবার মুখ ফসকে বলে ফেলেছেন যে কিছু কিছু উপদেষ্টা তার পছন্দ মতো হয়েছে বটে, কিন্তু বেশিরভাগ উপদেষ্টা আমার কাছে তালিকা দেওয়া হয়েছে, আমি গ্রহণ করেছি, এর বাইরে আমি কিছু জানি না। তো এই হলো অবস্থা। তো সেই উপদেষ্টাদের মধ্যে এক গ্রুপ হয়ে গেছেন যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে প্রাণে ভালোবাসেন, তার সঙ্গে তাদের হৃদয়, মন এবং মস্তিষ্ক মিশে গেছে। ইউনূস সাহেবের উত্থান তাদের উত্থান, ইউনূস সাহেবের পতন তাদের জীবন শেষ। আরেকটি গ্রুপ যারা মার্কিন লবি, আরেকটা গ্রুপ পাকিস্তানি লবি, আরেকটা গ্রুপ ভারতীয় লবি, তাদের মধ্যে যথেষ্ট উত্তেজনা, হতাশা এবং দর কষাকষি এবং যাকে বলা হয় ঠেসাঠেসি, কতগুলো শব্দ রয়েছে বাংলায়, আঞ্চলিক শব্দ, যেগুলো ব্যবহার না করলে মানুষ বুঝতে পারে না। গুতোগুতি, ঠেসাঠেসি, ধাক্কাধাক্কি, এই শব্দগুলো। তো এটা আপনারা স্পষ্ট দেখতে পারবেন যে আজ থেকে 6 মাস আগে যে সকল উপদেষ্টা খুব গাল ফুলিয়ে, গলা বাড়িয়ে, মানে মোরগ যেভাবে গালের মানে গলাটা একদম সামনে নিয়ে পিছনের ঘাড়ের পশমগুলো খাড়া করে ককর ককর করে, তো এইভাবে আপনি মাস 6 আগে যাদেরকে আগ বাড়িয়ে মিডিয়ার সামনে কথা বলতে দেখতেন, কথায় কথায় ককর ককর করতেন, তারা এখন নেই। সেই জায়গাতে নতুনরা এসেছেন, আবার অনেকে মিডিয়ার সামনে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছেন। অনেকের দপ্তর ঠিকই আছে, কিন্তু মধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু উপদেষ্টা গত 3-4 মাসে খুবই শক্তিশালী হয়ে পড়েছেন, মানে ওখানে একটা রসায়ন হচ্ছে। দ্বিতীয়ত হলো
আমেরিকার যেভাবে একটা ডিপ স্টেট আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও কিন্তু একটা ডিপ স্টেট আছে। তার কিছু লোক পর্দার আড়ালে থেকে গুরুত্বপূর্ণ কাজ করছে। যেমন ধরুন ডক্টর খলিলুর রহমান, খোদাবক্স চৌধুরী, তারপরে একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, মানে ওই ভদ্রমহিলা নয়, বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের পিজির ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি নিয়োগ লাভ করেছিলেন। তো এই ভদ্রলোক আছেন। তো এরকম কয়েকজন আছেন যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড রূপে রাত দিন তার স্বার্থ সংরক্ষণের জন্য প্রাণান্ত চেষ্টা করছেন, এবং সেই সমস্ত লোক প্রায় সকলের সঙ্গেই সংশ্লিষ্ট উপদেষ্টার যে একটা শীতল সম্পর্ক এটা আছে, এবং সেই সম্পর্কটা ক্ষেত্র বিশেষে দা কুমড়ার সম্পর্ক পর্যন্ত হয়ে গেছে। তো এটা উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে যথেষ্ট হতাশা তৈরি করে ফেলেছে। এরপরের ধাপটা যদি আপনি চিন্তা করেন, প্রশাসন এবং জুডিশিয়ারি, সচিবালয় এবং জুডিশিয়ারি, এখানে অনেকগুলো নিয়োগ, যেমন বিচারপতি নিয়োগ পেয়েছেন হাইকোর্টে, নিম্ন আদালতে বিচারকদের যে নিয়োগ বদলি, এগুলো নিয়ে প্রায় প্রতিদিনই সচিবালয়ে লঙ্কাকাণ্ড হচ্ছে। বড় বড় পদকে কেন্দ্র করে কোটি কোটি টাকা, এমনকি শত কোটি টাকার লেনদেন হচ্ছে। এক একটা ডিসিতে নাকি 30-32 কোটি টাকা লেনদেন হচ্ছে। এই সমস্ত খবর আমরা শুনছি প্রকাশ্যে। একজন সচিব মানে পদে নিয়োগ লাভ করার জন্য শত কোটি টাকার উপরে লেনদেন, এগুলো মানে চেক ঠেক সহ যেভাবে সোশ্যাল মাধ্যমে চলে আসছে, এর সঙ্গে যারা যারা জড়িত, একজন তো এই কাজগুলো করতে পারেন, এর সঙ্গে যারা যারা জড়িত তারা সবাই এখন রীতিমতো পরস্পরের শত্রু হয়ে পড়েছেন। আর যদি নির্বাচন ফেব্রুয়ারি মাসে হয়, তাহলে 100 কোটি টাকা দিয়ে যদি কোনো কর্মকর্তা কোনো একটা জায়গাতে বসে থাকেন, কোনো অবস্থাতে এই অল্প কয়েকদিনের মধ্যে 3-4 মাসের মধ্যে তিনি 100 কোটি টাকা আয় করতে পারবেন না। ফলে তার যে ব্যাড ইনভেস্টমেন্ট, সেই ব্যাড ইনভেস্টমেন্টটা তার জন্য বুমেরাং হবে। এজন্য সব রকম কলা কৌশল দিয়ে তারা চেষ্টা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য। তো এই সকল বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা শুভানুধ্যায়ী রয়েছেন রাজনীতিবিদ, আমলা কামলা, তারা সকলেই ভীষণ রকম টেনশন রয়েছেন। সকলের মধ্যে হতাশা, সকলের মধ্যে ক্ষোভ, সকলের মধ্যে বেদনা। আর এই কারণে যেটা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও কনফিউজড। তিনি বুঝতে পারছেন না তিনি কাকে বিশ্বাস করবেন, তিনি কাকে ভালোবাসবেন, কার প্রতি নির্ভর করবেন, কে তাকে আগামী দিনে উদ্ধার করবে, কে তার হাতকে শক্তিশালী করবে, কার দ্বারা দেশ জাতির কল্যাণ হবে, তার নিজের কল্যাণ হবে, এই জিনিসগুলো তিনি বুঝতে পারছেন না। যেভাবে শেষের দিকে বেগম খালেদা জিয়া বুঝতে পারেননি, যেভাবে হোসেন মোহাম্মদ এরশাদ তার শেষ মাস, ক্ষমতার শেষ 6 মাসে বুঝতে পারেননি, শেখ হাসিনাও তার ক্ষমতার শেষ 6 মাসে কিচ্ছু বুঝতে পারেননি। একইভাবে এখনও ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন না কি হচ্ছে, কি হবে, কি করা উচিত, কাকে বিশ্বাস করবো ইত্যাদি। আর এটা যখনই তিনি বুঝতে পেরেছেন তখন আপনি কথাবার্তা যখন যেটা বলেন খুব মানে স্পষ্ট ভাবেই বলেন। আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের দেশের মানুষ কিন্তু এখনো পিয়ার সম্পর্কে অতটা জানে না বলে আমার ধারণা। আপনাদের কি ধারণা সেটা আপনি বলবেন। এই আন্দোলন নিয়ে আসলে আপনারা কতদূর যেতে চান? মানে কি এটা নিয়ে কি আপনি এমন ভাবে বলছেন যে এই আন্দোলন ছাড়া আপনার নির্বাচন করবেনই না, নাকি এই ধরনের কোনো ইয়ে আছে, নাকি আপনারা মানুষের কাছে এই বিষয়টাকে পরিচিত করার জন্য আন্দোলনটা করছেন? আসলে মানে বিষয়টা কি? ধন্যবাদ। এবং মাসুদ কামাল ভাইয়ের মাধ্যমে এই অনুষ্ঠানের দর্শক শ্রোতা বন্ধুগণকেও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত বলে নেই যে পিয়ার কোনো যন্ত্রের নাম না, যে মানুষ জানে না বুঝে না, বিষয়টা এমন না। এটা তো ভোট, এখন যেমন ব্যালটে ভোট হবে, পিয়ারও ঠিক একই ভোট। এটা এমন একটা ধারণা রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে আমাদের, তারা দেওয়ার চেষ্টা করছে যে এরা বলছে যে ইভিএম যেমন মানুষ বুঝতে সমস্যা হয়েছে, তেমন পিয়ারও বুঝতে সমস্যা হচ্ছে। তো এটা আসলে মানুষকে বিভ্রান্ত করার একটা কৌশল। আসলে পিয়ার তো কোনো মেশিনের নাম না, কোনো যন্ত্রের নাম না। পিয়ার হলো এখন যে মানুষ ভোট দিচ্ছে সেভাবেই ভোট দিবে, কিন্তু কোনো মানুষের ভোট বিফলে যাবে না। এখন যেমন ভোট দিলে একজনের ভোটে প্রতিনিধি নির্বাচিত হয়, আবার আর 5 জনের ভোটে কোনো প্রতিনিধি নির্বাচিত হয় না। কিন্তু পিয়ার পদ্ধতিটা এমন যে যারাই ভোট দিবে প্রত্যেকেরই এই ভোটটা মূল্যায়িত হবে এবং প্রত্যেকেরই পার্লামেন্টে প্রতিনিধি থাকবে।
এবং এখানে দলীয় প্রতীকের উপর ভোট হবে। এখানে আঞ্চলিক কোনো ক্যান্ডিডেট থাকবে না, জাতীয়ভাবে নির্বাচনটা হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের প্রতীক আহ, নির্ধারিত হবে, ব্যালটে থাকবে, সেই প্রতীকে ভোট হবে। এবং এটা গোটা দুনিয়ায় এখন এটা একটা জনপ্রিয় পদ্ধতি। এখন কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতারা যখন বলেন যে পিয়ার খায় না মাথায় দেয়, এটা আমরা বুঝি না জানি না, তখন আসলে তাদের অজ্ঞতা নিয়ে আমাদের আসলে আমরা শঙ্কিত হই যে এত অজ্ঞ রাজনীতিরা দেশ চালায় কিভাবে, এটা আমাদের বুঝে আসে না। যাই হোক, তারপরেও ওনারা এটাকে মানুষের সামনে বিতর্কিত করার জন্য নানামুখী কথাবার্তা বলে। তো আমরা কিন্তু এ ব্যাপারে আমরা আমাদের কথা বলে যাচ্ছি। এবং পিয়ারটা যে এবার নতুন আমরা বলছি, বিষয়টা এমন না। আমরা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ 2008 সালে জোরালোভাবে এই দাবি নিয়ে আমরা আসছি। এবং 2008 সালে যখন 111-এর সরকার আসলো, তখন আমরা দেখলাম যে আসলে এই সংকটটা কোথায়, বারবার নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশে এই সংকট দেখা দেয়। তখন কিন্তু আমরা আন্তর্জাতিক বিশ্বের গণতান্ত্রিক দেশে কোন কোন জায়গায় কি নির্বাচন হয় এগুলো দেখে আমরা বুঝতে পারলাম যে এখন পিআর পদ্ধতি হলে বাংলাদেশে নির্বাচনটা এখন যে পদ্ধতিতে নির্বাচনের সহিংসতা হয়, সংঘাত হয়, মারামারি হয়, হানাহানি হয়, রাজনৈতিক প্রতিহিংসা বেড়ে যায়, এটা কিছুটা হইলেও নিয়ন্ত্রিত হতে পারে। এই জন্য আমরা পিআর পদ্ধতি নির্বাচনটা কথা আনলাম। এবং 2001 সালে যে ইনব্যালেন্স একটা পার্লামেন্ট হয়েছে, ইনব্যালেন্স বলতে গেলে দেখা গেল যে আওয়ামী লীগ বিএনপির ভোটের রেশিও কিন্তু কাছাকাছি ছিল, জি, 40-41% কাছাকাছি। কিন্তু কাছাকাছি বিএনপি দেশ। বিএনপি দেখা গেল পার্লামেন্টে আসন পেয়ে গেল 200-র উপরে, তাই না? হুম, হুম। বিএনপির বিএনপি জোট। পেয়েছে 192টা। হ্যাঁ, বিএনপি একশো পেয়েছে 192টা। 192টা শুধু বিএনপি, তারপরে আবার বিএনপি, জামাত আছে। এবং রাইট। তাদের সাথে আরো আছে 100-র উপরে, 200-র উপরে ছিল তাদের এই বিএনপি পক্ষের আসন। আর আওয়ামী লীগ প্রায় একই ভোট পেল, হয়তো হুম, 40% কত সামথিং, কিন্তু তারা আসন পেল কম, অনেক কম, 62, 62 পেয়েছে। 62। এই যে জি, একটা ভোট কিন্তু প্রায় কাছাকাছি, কিন্তু আসন হয়ে গেল অসম্ভব রকমের তিনগুণ। পার্থক্য। তো আমরা দেখলাম যে এই যে একটা ইনব্যালেন্স হয়, এটার কারণটা কি? এবং এটা যাতে সামনে না হয়, এটাকে কেন্দ্র করেই কিন্তু আসলে 111-এর দিকে যে গেল, আওয়ামী লীগ যে আন্দোলন সংগ্রাম করলো, মূল কিন্তু ছিল যে পার্লামেন্টে গিয়ে বিএনপি তাদের মতো করে সংবিধান পরিবর্তনের চেষ্টা করলো। বিভিন্ন রকম হয়তো দেখা গেলো যে তারা উদ্ধত আচরণ করলো, এবং সারা দেশে বিভিন্ন রকম সমস্যা সংকট হলো, তাই না? এতে করে আওয়ামী লীগ তারা আরো বেশি এতে বিক্ষুব্ধ হয়ে এবং সরকার পতনের আন্দোলন করে এক এক সময় দেখা গেল লগি বৈঠা নিয়ে মাঠে নেমে গেল, তাই না? জি, কারণটা ছিল কি, দুই পক্ষই আসলে বিক্ষুব্ধ ছিল, ইয়া ছিল। যাই হোক, হুম, এটা একটা পরিণতি, যে ইনব্যালেন্স পার্লামেন্টের একটা পরিণতি। যদি পার্লামেন্টটার মধ্যে ব্যালেন্স হতো, দুই পক্ষেই সেখানে তর্ক বিতর্ক যাই হতো পার্লামেন্টে হতো, এবং right. দেখা গেল যে ওখানে একটা সমঝোতা সমন্বয় হয়তো হতে পারতো। তো আমরা তখন এই পদ্ধতিটা দিয়েছি যে এই পদ্ধতি, পিআর পদ্ধতি নির্বাচনটা হলে তাহলে সকল দলের সেখানে প্রতিনিধিত্ব থাকবে, যাদের জনসমর্থন, ন্যূনতম জনসমর্থন আছে, এবং পার্লামেন্টটা কার্যকর হবে। এবং সেখানে এই যে নির্বাচনে মারামারি, কাটাকাটি, পেশি শক্তির ব্যবহার, কালো টাকা, এটার ব্যবহার কম হবে। এবং আসলে ভালো মানুষ, যোগ্য মানুষ, যারা আসলে জাতীয় সংকটগুলো চিহ্নিত করতে পারে, বিশ্লেষণ করতে পারে, এমন অভিজ্ঞ মানুষরাই পার্লামেন্টে যাওয়ার মতো সুযোগ হবে। আর শুধুমাত্র আঞ্চলিকভাবে যারা প্রভাব বিস্তার করতে পারে, যাদের কালো টাকা আছে, আহ, এমন অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মাস্তান টাইপের ক্যান্ডিডেট, তাদের আর আসলে পার্লামেন্টে যাওয়ার ওইরকম পরিবেশটা আর থাকবে না। অর্থবহ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও গুণগত পরিবর্তন আসবে, এবং রাজনৈতিক দলগুলোর রাজনীতি কালচার উন্নত হবে, এবং নতুন নতুন রাজনৈতিক দলের বিকাশ হবে। এখানে মনোপলি রাজনীতি, দুই একটা দলের রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি যেমন স্বাধীনতার পর থেকে চলে আসছে, সেটা একচেটিয়া থাকবে না। এই জন্য আমরা আসলে 2008 সালে পিয়ারটা পদ্ধতি নির্বাচনের কথা আচ্ছা, বলেছিলাম। এখন আমার যে প্রশ্নটা ছিল যে যদি পিয়ার পদ্ধতি না হয়, তাহলে কি আপনারা নির্বাচন বর্জন করার মতো দিকে যেতে পারেন, নাকি আপনাদের দাবি থাকবে নির্বাচন হবে, তারপরও দাবি অব্যাহত থাকবে, এরকম রাখবেন? না, এখানে আমাদের বিষয়টা একটা যৌক্তিক বিষয়। আমরা কেন আজকে আমরা এটা রাজপথে আনবো? 5ই আগস্টের পরে তো আসলে আমরা চেয়েছিলাম সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তুলবো, এবং সরকার কিছু অঙ্গীকার করেছে। তাদের জি,
এটা মৌলিক অঙ্গীকারের মধ্যে প্রথম নাম্বার অঙ্গীকার হলো তারা রাষ্ট্র সংস্কার করবে। এখন রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আমরা দেখলাম সবচেয়ে বড় সংস্কারের জায়গা হলো নির্বাচন পদ্ধতির সংস্কার। এই জন্য আমরা জি বারবার এই আলোচনাটা আমরা ঐক্যমত্য কমিশনে আনার চেষ্টা করেছি। আমরা লিখিতভাবে আবেদন করেছি, জমা দিয়েছি। আমরা বারবার এজেন্ডা আনার জন্য আমরা বলেছি যে এটা ডায়লগ হোক, আলোচনা হোক, ডিবেট হোক, জাতি দেখুক, মিডিয়া দেখুক, যে পক্ষে বিপক্ষে যুক্তিগুলো বিশ্লেষণ হোক। কিন্তু আমরা দেখলাম যে ঐক্যমত্য কমিশন, যেটা আসলে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য আর ডায়লগ শুরু করলো, 2 মাস 2.5 মাস পর্যন্ত আলোচনা হলো, তারা কি করলো না, তারা আমাদের এই একটা দাবি, আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু রাজনৈতিক দল যে দাবিটা আনলাম, সেটা তারা এজেন্ডাভুক্তই করলো না। তো জি এখন আমরা কি করব দেখেন, আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে আসলো। 15ই সেপ্টেম্বর ছিল তাদের ঐক্যমত্য কমিশনের বর্ধিত সময়েরও শেষ দিন। সেদিন কিন্তু আমরা সংবাদ সম্মেলন করে আমাদের কর্মসূচি ঘোষণা করেছি, তাই না? তারপর অবশ্য তারা আবার 1 মাস বাড়িয়েছে, নতুন কোনো এজেন্ডার জন্য কিন্তু না, তারা 1 মাস সময় বাড়িয়েছে। এই যে জুলাই সনদ হলো, এটা কিভাবে বাস্তবায়ন হবে এটার জি পদ্ধতি নিয়ে আলোচনার জন্য। তো এটাও আমরা দেখছি যে এটাও তাদের এক ধরনের কি বলে এটাকে, এই পরিস্থিতিকে সংরক্ষণ। করার একটা কৌশল, এবং তারা তাদের এজেন্ডা নিয়ে আগাচ্ছে মনে হয়। কারণ দেখেন, উম, তাদের উদ্দেশ্য ছিল বা তাদের যেই কার্য পরিধি ছিল সেটা হলো রাজনৈতিক দলগুলোর সাথে একটা জায়গায় পৌঁছে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা, তাই সে একটা সনদ করা। এখন সনদ বাস্তবায়নের জন্য আবার নতুন একটা বিতর্ক তারা শুরু করে দিল। এটা কেমন কথা? আপনাদের কাজ তো ছিল যে কিছু সংস্কারের বিষয়ে রাজনৈতিক দল এক হবে, এক হইছে, বিভিন্ন তর্ক বিতর্কের পর, আলোচনার পর এক জায়গায় তো আসা হয়েছে। এখন আবার নতুন জি একটা বিতর্ক আপনারা এনে দিলেন, এটা কিভাবে বাস্তবায়ন হবে? এটা নিয়ে আবার শুরু হলো। 1 মাস সময় নিল। আচ্ছা বলেন দি হুম হুম মাসুদ ভাই, পার্লামেন্ট হইলো, সেখানে আইন রচনার জায়গা, আইন কিভাবে রচিত হবে, আইন হুম কিভাবে হবে, বিধান কিভাবে হবে, এটা নিয়ে পার্লামেন্টে বিতর্ক হবে, আইন হয়ে যাবে। আর আইন কিভাবে হুম এটা প্রয়োগ হবে এটা নিয়ে কোনোদিন বিতর্ক হয়? এটা তো যারা আইন প্রয়োগের জন্য তো আলাদা কর্তৃপক্ষ আছে, তারা সেটা বাস্তবায়ন করবে। তাহলে নির্বাহী বিভাগ তো আছে এখন যেভাবে হোক, এখন সনদ হয়েছে, এটা বাস্তবায়ন করবে যারা বাস্তবায়নের দায়িত্বে যারা আছে তারা। এটা নিয়ে আবার ডায়লগ রাজনৈতিক দলগুলোর সাথে, এইটাও আমরা মনে করছি যে এখানে একটা পক্ষকে সুবিধা দেওয়ার জন্য বরং তারা এই নতুন একটা মানে ইস্যু তৈরি করেছে। এখন আমরা যে পিআর এর মৌলিক একটা ইস্যু নিয়ে আমরা এতদিন বার্গেনিং করলাম, কথা বললাম, রাজপথে কথা বললাম, আপনাদের সাংবাদিকদের সঙ্গে কথা বললাম, টকশোতে কথা বলছি, এটা তারা এজেন্ডায় আনে নাই। এখন আমরা কি করব? এখন বলেন মাসুদ ভাই, হুম। যে মাসুদ কামাল ভাই, যে তার আসলে মানে আপনার আমাদের রাস্তায় নেমে জনগণের সামনে যেতে যাওয়া বাধ্য ছাড়া হলেন। উপায় কি? আমরা বুঝতে পেরেছি। এমনিতেই থেমে যাব? একটা যৌক্তিক দাবি এটা তো। এখন আমরা দেখব জনগণ এটা কিভাবে নিচ্ছে। এখন বিভিন্ন জনমত জরিপ হচ্ছে, কালকেও দেখলাম একটা জনমত জরিপে তারা নিজেরাই হয়তো করেছে কোনো একটা সংস্থা দিয়ে, 56% মানুষ পিয়ার সম্পর্কে জানে না। বুঝলেন? আচ্ছা, তাহলে হুম পিয়ার হুম সম্পর্কে 56% মানুষ জানে না, তাহলে তো 44% মানুষ জানে। তাহলে হুম 44% মানুষের মধ্যে কি একটা বড় রাজনৈতিক দলের নেতারা নাই? তারা বলে যে তারা জানে না। তো 44% মানুষ যে ব্যাপারে তাদের যে ধারণা আছে, জানে, তেমন বড় বড় দলের নেতারা বলে এটা খায় না, মাথায় দেয়, নাকি তেল হিসাবে ব্যবহার করে, এটা তারা জানে না। তাহলে 44 ভাগ মানুষ মানে কি? এখন প্রায় 50%। তো একটা হুম 50% মানুষ বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য 40% সমর্থন লাগে না। আমরা তো অতীতে দেখে এসেছি 32-33% দিয়েও ক্ষমতায় চলে যায়। তা 44, হুম হুম ধরে নিলাম এই জরিপটা সঠিক, এর আগে তো 71% ইপিআর এর পক্ষে ছিল, এখন বলছে 44%, ধরে নিলাম 44%, এটাই কমটাই। কিন্তু 44% কি কম? এটা এটা কি কি হুম। মূল্যায়নের আচ্ছা, নেওয়ার আপনাদের মতো? এই 5 দফা দাবি যেটা আলোচনা করি, এখানে আপনাদের আরেকটা দাবি আছে যে জাতীয় পার্টি এবং ওই সময় আওয়ামী লীগের যারা সহযোগী ছিল 14 দল বলতে যা বোঝায়, তাদেরকে আপনার নিষিদ্ধ দাবি করেছেন। এই দাবিটা কেন? একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কি সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে করা কি ঠিক, নাকি এটা না, জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত হতো? এখানে এখানে বিষয়, মাসুদ কামাল, আমি বিষয়টা ক্লিয়ার করি। আমরা কিন্তু নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার কথা বলি নাই। আমরা যেটা বলেছি যে তাদের বিচার করার জন্য, যেহেতু জি তারাও সহযোগী ছিল এবং তাদের মতো যারা সহযোগী ছিল, যেমন জাসদের ইনু সাহেব ছিলেন, এবং
ওয়ার্কার্স পার্টির ওয়ার্কার্স পার্টি মেনন সাহেব হুম, একই তো ছিল, তাই না? রাইট এবং রাইট। একই অপরাধে অপরাধী, তো একই অপরাধে অপরাধী একজন জেলে থাকবে। আবার আপনি দেখেন জাতীয় পার্টির জিএম কাদের, চুন্নু, তারা কিন্তু সরকারেও ছিল, আবার বিরোধী দলেও ছিল। তারা সব সুবিধা তারা ভোগ করেছে, তাই না? এবং তারা একথাও বলেছে, জাতীয় পার্টির এই যে জিএম কাদের সাহেব ভারত থেকে সফর করে এসে বলেছে, সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, আপনাদের সাংবাদিকরা, যে আপনার ভারতে কি কথা হলো। উনি বলেছেন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে, তবে তারা অনুমতি না দিলে আমি এটা বলতে পারবো না। কত বড় নির্লজ্জ রাজনৈতিক দলের প্রধান! তিনি কি বলবেন এই ব্যাপারেও তার স্বাধীনতা নাই। তো এমন একজন রাজনৈতিক যেই ব্যক্তি এই রাজনৈতিক দলের প্রধান, ওই রাজনৈতিক দলটা এই দেশের জন্য কতটা নিরাপদ আপনি বলেন? তারা নিজেরাই তো স্বাধীন না, তারা অন্যদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে রাজনীতি করে। অন্যরা কি বলে দেয় সেটা তারা ইমপ্লিমেন্ট করে। আরেকটা বিষয় হলো যে আমরা যেটা আশঙ্কা করছি, তারা এখন থাকলে আমরা তাদেরকে নির্ভয়া আদেশে নিষেধ করতে বলছি না, আমরা বলছি তাদেরকে বিচারের আওতায় আনার জন্য। হ্যাঁ, বিচারিক কার্যক্রম চলাকালীন তাদের কার্যক্রম যাতে নিষিদ্ধ থাকে। আর নয়তো কি হবে দেখলেন, আমাদের এই যে নুরুল হক নূরের উপরে যে ঘটনাটা ঘটলো এবং যে যে অবস্থা ঘটলো, পাড়ায় মহল্লায় বিভিন্ন জেলায়, উপজেলায়, থানায় এই জাতীয় ঘটনা ঘটবে, এবং একটা অস্থিরতা তৈরি হবে, একটা বিশৃঙ্খলা হবে, এবং রাজনীতি মানে নির্বাচনী কার্যক্রমটাই অনেকটা ব্যাহত হবে, আপনি কি সন্ত্রাসী মনে করেন কার্যক্রম। যে এদেরকে এই কার্যক্রম স্থগিত রাখলে পরে এই ধরনের ঝামেলা কম হবে নাকি বেশি হবে? অনেকে তো মনে করে না না কার্যক্রম না না স্থগিত রাখলে না বেশি না, হবে, শুনেন শুনেন, চূড়ান্ত আমি হামলা একটা হতে কথা, পারে। জাতীয় পার্টি এমন কোন রাজনৈতিক দল না যে তাদের কোনো জনসমর্থন আছে সারা দেশে, এমন না, এটা কিন্তু নাই। কিন্তু এটা একটা ইয়া হবে, সুযোগ হবে, যে জাতীয় পার্টিকে ওপেন করে দিলে কিছু দেখা যাবে বিভিন্ন অপরাধীরা তাদের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে পরিস্থিতি ঘোলা করার জন্য সেই সুযোগটা নিতে চাবে। এবং যারা আসলে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের সংগঠন, তারা তো উত্তেজিত এবং তারা এটাকে স্বাভাবিকভাবে নিবে না। আপনার গণ অধিকার পরিষদে দেখেছেন যে তারা তাদের অফিসে কিন্তু হামলা করেছিল এবং বিভিন্ন রকম। গণঅধিকার পরিষদে হামলা তো করেছে পুলিশ আর্মি, ওখানে তো জাতীয় পার্টির কেউ ছিল না, আমরা তো ভিডিও দেখেছি। না না, গণ অধিকার পরিষদের এখানে প্রোগ্রামটা তো প্রথম তারা মিছিল করেছিল, সেখানে তাদের অফিস থেকে প্রথম তাদেরকে উস্কানি দেওয়া হয়েছিল। সেই অফিসে কিন্তু জাতীয় পার্টির লোকজন ছিল, ইভেন জিএম কাদেরও ছিলেন সেই অফিসে, তখন ওই আচ্ছা দিন জিএম কাদের ছিলেন, আমরা যতটুকু জানি। আপনাদের কাছে হয়তো আচ্ছা, আরেকটা তথ্য কথা, অনেকে এমন কথা এই বলছেন জন্য এই যে আশঙ্কা থেকে, জাতীয় আমরা এই আশঙ্কা থেকে বলছি যে তাদের বিচারিক কার্যক্রম চলুক। হ্যাঁ, আচ্ছা বিচারে যদি তারা নিরপরাধী হয়, তারা যদি সুস্থভাবে রাজনীতি করার মতো তাদের সেই বিচারিক ফায়সালায় যদি তারা সুযোগ পায়, তাহলে তো আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিচার আচ্ছা, আরেকটা চলাকালীন। কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু আরেকটা কথা আপনি আমাকে বলেন যে অনেকে তো এমনও বলছে যে আসলে জাতীয় পার্টিকে বিচারিক বিচার করা যে দাবিটা আপনি করছেন, এবং সেই দাবির সঙ্গে যেটা শর্ত একটা থাকছে, যতদিন বিচার চলবে ততদিন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে। এটা হওয়া মানে হলো তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। অনেকে তো এমনও বলছেন যে তাদেরকে নির্বাচনের বাইরে রাখতে না পারলে আপনাদের মধ্যে একটা ভীতি কাজ করছে যে তারা না আওয়ামী লীগের যারা ভোটার আছে তাদের ভোট পেয়ে তারা দ্বিতীয় দল হয়ে যাবে, প্রধান বিরোধী দল হতে পারে। এই ধরনের ভয়ের কারণে কি আপনি এটা করতে যাচ্ছেন? না, আমরা আমরা ন্যায্যতা চাচ্ছি, যে একই অপরাধে কারো বিচার হবে, কেউ জেলে যাবে, আর কেউ এখানে বাইরের এজেন্ডা বাস্তবায়নের জন্য রাজনীতি করবে, উস্কানি দিবে। এবং এই জিএম কাদের কিন্তু এই সরকারকে বলেছেন এটা অবৈধ এবং তারা ব্যর্থ, এবং তারা নির্বাচন করতে পারবে না, এই জাতীয় কথাবার্তা বলে যাচ্ছেন। অতএব তাদেরকে, এই সরকারকে ব্যর্থ প্রমাণের জন্যই বরং তিনি নির্বাচনকে কাজে লাগাবে। আমরা মনে আচ্ছা করছি যে এই সরকারেরই উচিত তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। এখন একটা আজকের একটা ঘটনা একটু অনেকটা হয়তো ব্যক্তিগত মনে হতে পারে আপনাদের কাছে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি আজকে লক্ষ্মীপুরে একটা অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় কিছু কথা বলেছেন। আমি আপনার এই কথাগুলো একটু পড়ে শোনাই, তারপর আপনার মন্তব্যটা কি জানতে চান। বিএনপি যুগ্ম মহাসচিব অ্যানি বলেন, চরমনায়ের পীর জাতীয় বেঈমান ও ভণ্ড। স্বৈরাচার শেখ হাসিনার পতনে কোনো ভূমিকা ছিল না ইসলামী আন্দোলনের। বিগত 17 বছরের ফ্যাসিস্ট বিরোধী কোনো আন্দোলনে ইসলামী আন্দোলন, হাত পাখা বা চরমনায়ের পীরের কোনো ভূমিকা ছিল না, বরং স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে তাদের সখ্য ছিল।
বর্তমানে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দলটি। নির্বাচন বিঘ্নিত করতে নানা চক্রান্ত হচ্ছে, ইসলামের নামে তারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। এই যে কথাটা উনি বলেছেন আপনাদের দলের বিরুদ্ধে, আপনাদের নেতার বিরুদ্ধে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? না, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং জুলাই অভ্যুত্থানে আমাদের কি ভূমিকা ছিল এটা দেশবাসী দেখেছে। এবং সেখানে একমাত্র রাজনৈতিক দল হিসাবে আমাদের শীর্ষ নেতারাই মাঠে ছিলেন, নেতৃত্বে ছিলেন। বরং সেখানে বিএনপির কোনো প্রধান নেতাকে বা বড় নেতাকে কিন্তু আমরা মাঠে পাই নাই। যাই হোক, এটা উনি যেটা বলেছেন এটা মূল্যায়ন জনগণ করবে। আর চরমোনাই পীর সাহেব ভণ্ড নাকি ভালো, এটা তো এই দেশের মানুষ চরমোনাই পীর সাহেবকে দীর্ঘদিন